হ্যালো ফ্রেন্ডস, গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ফুড এসআই স্পেশাল যে ম্যারাথন পর্ব চলছিল তার জেনারেল অ্যাওয়ারনেসের আরও একটি পর্বে মোস্ট ওয়েলকাম এগেইন। এই ক্লাসটি হবে যে পিএসসি ক্লার্কশিপ এক্সাম হবে বা মিসলেনিয়াস সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল, ফায়ারের কনস্টেবল এবং রেলওয়ে, এসএসসি, পঞ্চায়েত সমস্ত নিয়োগের ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসের যে কোয়েশ্চেনগুলি এই পর্বে রয়েছে সেগুলি কার্যকরী হবে, তাই ক্লাসটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একই সাথে বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। ক্লাসটি যদি আপনার উপকারে লাগে অবশ্যই একটি লাইক দেবেন। কোনো রকম কোয়ারিজ থাকলে বা কোনো রকমের সন্দেহ থাকলে কোনো কোয়েশ্চেনের প্রতি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেরি না করে আজকের সেশনটি শুরু করা যাক। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, শকুন্তলম কে লিখেছিলেন? অপশন এতে বলছে কৃত্তিবাস, বি হচ্ছে বাল্মীকি, সি হচ্ছে কৌটিল্য এবং ডিতে বলছে পরের কোনটি নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে কোনোটি নয়। শকুন্তলম রচনা করেছিলেন কালিদাস। কালিদাসের উল্লেখযোগ্য যে গ্রন্থগুলি রয়েছে রঘুবংশম, শকুন্তলম, অভিজ্ঞাম শকুন্তলন, তারপর হচ্ছে মেঘদূতম, এগুলি মালবিকাগ্নিমিত্রম, এগুলি আমাদের মনে রাখতে হবে। পরে যেটা রয়েছে কৌটিল্যের হচ্ছে অর্থশাস্ত্র। রামায়ণ এটা রচনা করেছিলেন তিনি হলেন বাল্মীকি এবং এটাকে বাংলায় এটাকে রচনা করেছিলেন বা যেটাকে অনুবাদ করেছিলেন তিনি হলেন কৃত্তিবাস ওঝা। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, কোন তারিখে ভারতীয় মিউজিয়াম যেটা কলকাতায় রয়েছে সেটি প্রতিষ্ঠিত হয়েছিল? ডিসেম্বর 16, 1951, অপশন বি বলছে আগস্ট 15, 1949 এবং ফেব্রুয়ারি 2, 1814 নাকি 24 ফেব্রুয়ারি 1857 সালে। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা ফেব্রুয়ারি 2 1814 সালে। কলকাতা মিউজিয়াম ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম মিউজিয়াম সেটি কিন্তু রয়েছে। ভারতীয় জাদুঘর কলকাতা 1854 সালে কিন্তু এই ভারতীয় যে জাদুঘর বা মিউজিয়াম সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। ডক্টর নাথানিয়েল ওয়ালিক এটিকে প্রতিষ্ঠা করেছিলেন। ডক্টর নাথানিয়েল ওয়ালিক। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে আনন্দমঠ বইয়ের লেখক হলেন একজন বাংলাদেশি, একজন ভারতীয়, একজন পাকিস্তানি। তাহলে ফার্স্ট আমাদের জানতে হবে আনন্দমঠ রচনা কে করেন। সেক্ষেত্রে হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই তিনি একজন অবশ্যই ভারতীয়। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ লিখেছিলেন সেটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ যেটা হয়েছিল তার প্রেক্ষাপট। এবং এই বন্দে মাতরম যে গানটি ভারতবর্ষের যে ন্যাশনাল সং, সেটা কিন্তু আনন্দমঠ যে উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, সে আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই আনন্দমঠ উপন্যাসটি 1882 সালে এটা কিন্তু কৃষ্ণকুমার মিত্রের যে সঞ্জীবনী পত্রিকা রয়েছে সেখানে প্রথম প্রকাশিত হয়েছিল। এবং আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া ভারতবর্ষের যে সঙ্গীত ন্যাশনাল সং বন্দে মাতরম, এই গানটি প্রথম গাওয়া হয়েছিল কংগ্রেসের কলকাতা সেশন 1896 সালে এবং এই গানটির সুর দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরবর্তী কোয়েশ্চেন 4 নম্বরটা যেটা রয়েছে, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোন বইটি মহাত্মা গান্ধী লিখেছেন? অপশন তো বলছে কনকুয়েস্ট অফ সেলফ, বি হচ্ছে ক্রিসেন্ট মুন এবং সি হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, ডি হচ্ছে ডিসেন্ট অফ ম্যান। সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কনকুয়েস্ট অফ সেলফ। কনকুয়েস্ট অফ সেলফ এটি হচ্ছে মহাত্মা গান্ধীর লিখিত একটি বই। বাকি যেটা রয়েছে ক্রিসেন্ট মুন, এটি হচ্ছে সালাদিন আহমেদের লেখা। ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ফিওডর ডস্টয়ভস্কির লেখা। এবং ডিসেন্ট অফ ম্যান হচ্ছে চার্লস ডারউইনের, যেটা হচ্ছে ডিসেন্ট অফ ম্যান হচ্ছে চার্লস ডারউইনের লেখা একটি বই। পরবর্তী কোয়েশ্চেন, অ্যাসিজ অন গীতা এই বইটিকে লেখেন বঙ্কিমচন্দ্র, মহাত্মা গান্ধী, আর.এন. টেগর মানে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি অরবিন্দ ঘোষ? সঠিক অ্যান্সার হয়েছে সেটা হচ্ছে ঋষি অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষের কয়েকটি উল্লেখযোগ্য বই যেগুলি হচ্ছে লাইফ ডিভাইন, যেগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যেটা হচ্ছে হিন্দু ডিভাইন যদি বলে সেক্ষেত্রে কিন্তু আলাদা হয়ে যাবে, এটা হচ্ছে লাইফ ডিভাইন। তারপর নিউ ল্যাম্পস ফর ওল্ড
এটিও হচ্ছে শ্রী অরবিন্দের লেখা একটি বই, নিউ ল্যাম্পস ফর ওল্ড। কে ঘোষণা করেন করো অর মরো, ডু অর ডাই? অবভিয়াসলি ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী এই বিখ্যাত তার যে স্লোগান ছিল ডু অর ডাই। ভারত ছাড়ো আন্দোলন যেটা 8ই আগস্ট 1942 সালে 8 আগস্ট কিন্তু এটা শুরু করেছিলেন গান্ধীজি, কিন্তু 9 আগস্ট গান্ধীজিকে গ্রেপ্তার করার পর এর নেতৃত্ব দিয়েছিলেন পরবর্তী সময়ে অরুণা আসফ আলী। এছাড়াও গান্ধীজির দেশের জনগণের উদ্দেশ্যে বলে করেঙ্গে ইয়ে মারেঙ্গে, ডু অর ডাই, করেঙ্গে ইয়ে মারেঙ্গে, আর করো আর মরো একই। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন? প্রথম কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সুভাষচন্দ্র বোস 1938 সালে, এবং তার ঠিক পরবর্তী বছর অর্থাৎ 1939 সালেও তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে একটা টুইস্ট হয়, যেটা হচ্ছে 1938 সালে হরিপুরা কংগ্রেসের যে সেশন ছিল কংগ্রেসের, সেখানে কিন্তু প্রথমবার সভাপতি নির্বাচিত হন, এবং তার পরবর্তী বছর অর্থাৎ ত্রিপুরী যে অধিবেশন সেখানেও নেতাজি মনোনীত হন, কিন্তু গান্ধীজির মনোনীত প্রার্থী সীতারামাইয়াকে পরাজিত করে দ্বিতীয়বার কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এবং গান্ধীজির যে মনোনীত প্রার্থী পট্টভি সীতারামাইয়া ছিলেন, এজন্য সুভাষ বোস এটাতে বিরক্ত হন। গান্ধীজি যেহেতু তার বিপক্ষে একজনকে দাঁড় করান, এজন্য তিনি পরবর্তীকালে অর্থাৎ 1939 সালে কংগ্রেস ত্যাগ করেন এবং তৈরি করেন ফরওয়ার্ড ব্লক নামক একটি রাজনৈতিক দল। তাহলে এই ক্ষেত্রে আমাদের এইখান থেকে কী জানা যেতে পারে, যে হরিপুরা অধিবেশনটা কত সালে হয়েছিল? 1938 সালে। এটাই ছিল সুভাষচন্দ্র বসুর প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে নির্বাচিত বা অধিবেশন পরিচালনা করেছিলেন। দ্বিতীয় যেটা সুভাষ বসুর যেটা ছিল সেশনের সভাপতিত্ব নির্বাচিত সেশন, সেটি হচ্ছে ত্রিপুরী, যেটা 1939, এবং ফরওয়ার্ড ব্লক দল তৈরি হয়েছিল 1939 সালে। এবং দ্বিতীয় যে বলবে কংগ্রেস যে নেতাজি সুভাষচন্দ্র বসু 1939 সালে কাকে পরাজিত করেছিলেন? পট্টভি সীতারামাইয়াকে। 8 নম্বর প্রশ্ন, গ্রেট আলেকজান্ডার এশিয়া বিজয় করে ভারতে প্রবেশ করে 536 থেকে 483 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 326 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দে, নাকি 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দে, নাকি অপশন ডিতে বলছে 600 খ্রিস্টপূর্বাব্দে? সঠিক আনসার হয়ে যাবে 326 থেকে 323 খ্রিস্টপূর্বাব্দ হয়ে যাবে ক্ষেত্রে অপশন অনুযায়ী সঠিক আনসার। আলেকজান্ডার ভারতবর্ষে মোট কত মাস হোল্ড করেছিলেন? 19 মাস। এবং তার আক্রমণের সময় মগধের সিংহাসনে যিনি ছিলেন, তিনি ছিলেন নন্দবংশের শ্রেষ্ঠ রাজা ধননন্দ, এবং এই নন্দবংশ প্রতিষ্ঠা করেছিলেন কি? মহাপদ্মনন্দ। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে দেখে নেব ফ্রেন্ডস। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা মোটামুটি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের লোক যারা রয়েছে তারা সবাই জানবে, যে পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল। সেটা হচ্ছিল সিরাজ এবং ক্লাইভ, ব্রিটিশদের পক্ষ থেকে ক্লাইভ এবং এদিক থেকেও সিরাজের মধ্যে। আচ্ছা, এখান থেকে ইংরেজ কর্তৃপক্ষ ফরাসির দুর্গ চন্দননগর দখল করেছিল 23শে জুন 1757 সালে, এবং এই যুদ্ধটা, পলাশির যুদ্ধ হয়েছিল 1757 সালের 23শে জুন, ফ্রাইডে। আচ্ছা, এক্ষেত্রে ক্লাইভ জয়লাভ করেছিল। বক্সারের যুদ্ধটা মনে রাখবো পাশাপাশি 1764 সালে। ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেছিল 1765 সালে। পরবর্তী কোয়েশ্চেন, উলার লেক কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গ, আসাম, গুজরাট, জম্মু কাশ্মীর? সঠিক অ্যান্সার হয়ে যাবে উলার অবস্থিত জম্মু কাশ্মীরে। বিখ্যাত ইম্পর্টেন্ট কয়েকটা লেক দেখে নেব ভারতবর্ষে। উলার রয়েছে জম্মু কাশ্মীর, ফ্রেশ ওয়াটার লেক, লোকটাক হচ্ছে মণিপুর, সম্বর হচ্ছে রাজস্থান, এবং পুলিকট হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং যেটা তামিলনাড়ুর মাঝখানে বা অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর যে বর্ডার লাইন সেখানে রয়েছে পুলিকট। কোন রাজ্যে সুলতানপুর পাখি যেটা বার্ড স্যাংচুয়ারি অবস্থিত, পাখি অভয়ারণ্য? হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট, নাকি আসাম? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে হরিয়ানাতে রয়েছে সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি।
ভারতবর্ষের কয়েকটি ইম্পর্টেন্ট বার্ড স্যাংচুয়ারি দেখে নেব। ভরতপুর রাজস্থান, যেটা কেওলাডিও ঘানা অভয়ারণ্য যেটি নামে পরিচিত। এরপর হচ্ছে সুলতানপুর, যেটা হরিয়ানাতে রয়েছে। সেলিম আলী গোয়াতে রয়েছে, এবং সেলিম আলী আরেকটা যেটা সেলিম আলী যে পাখি সংরক্ষণ কেন্দ্র, এটা গোয়াতে রয়েছে। এবং সেলিম আলী অভয়ারণ্য যেটা রয়েছে আরেকটি, সেটা হচ্ছে জম্মু কাশ্মীরে। কুমারাকাম, যেটা কেরলাতে অবস্থিত। কুমারাকাম বার্ড স্যাংচুয়ারি হচ্ছে কুমারাকাম, সেটা হচ্ছে কেরলাতে। পরবর্তী কোয়েশ্চেন, আন্নামালাই পর্বতটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হচ্ছে তেলেঙ্গানা, বি হচ্ছে কেরালা, সি হচ্ছে হিমাচল প্রদেশ, এবং ডি হচ্ছে মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার হয়ে যাবে আন্নামালাই হচ্ছে কেরলাতে অবস্থিত। সাতপুরা পর্বত যেটা, সেটা অবস্থিত বা তার অবস্থান হচ্ছে মধ্যপ্রদেশ। বিন্দু পর্বত 3টে রাজ্যকে কভার করছে, গুজরাট, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ। এবং বিন্দু পর্বত যেটা রয়েছে গুজরাট থেকে শুরু করে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং প্রায় আগ্রা পর্যন্ত। আরাবল্লী যেটা এই 3টে রাজ্যকেই কভার করছে বিন্ধ্য পর্বত। আরাবল্লী রয়েছে রাজস্থান থেকে দিল্লি। আরাবল্লী পর্বত রয়েছে রাজস্থান থেকে আগ্রা পর্যন্ত, কিন্তু বিন্ধ্য পর্বত যেটা, সেটা হচ্ছে গুজরাট, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ। কোন রাজ্যে শুশুনিয়া পাহাড়টি অবস্থিত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড় যেটা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় রয়েছে। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় যেটা পুরুলিয়া জেলা, সেক্ষেত্রে রয়েছে পুরুলিয়া জেলাতে রয়েছে অযোধ্যা পাহাড়। এবং আমাদের যেটা অযোধ্যা পাহাড় রয়েছে। এছাড়াও আমাদের যেটা বীরভূমে রয়েছে মামা ভাগ্নে পাহাড়। আমাদের পশ্চিমবঙ্গের যেটা পুরুলিয়া পাহাড়ের যেটা রয়েছে অযোধ্যা পাহাড়। আমাদের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুর্গাবুরু। পরবর্তী কোয়েশ্চেন, যেটা নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে তুঙ্গভদ্রা নদীটি বইছে? আসাম, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি উত্তরাখণ্ড? সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, তুঙ্গভদ্রা যেটা, সেটা হচ্ছে এই নদীটি মেনলি কর্ণাটক এবং তেলেঙ্গানা রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। আর তুঙ্গভদ্রা হচ্ছে একটা কৃষ্ণার উপনদী। আচ্ছা, অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী রয়েছেন জগনমোহন রেড্ডি, ওয়াইআরএস কংগ্রেস যেটা। এবং অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল যিনি রয়েছেন তিনি হলেন আব্দুল এস নজির। পরবর্তী কোয়েশ্চেনে দেখে নেব যেটা, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ রাজ্য কতগুলি উপভাষা প্রচলিত রয়েছে? 60টি, 55টি, 50টি নাকি 45টি? সঠিক অ্যান্সার ক্ষেত্রে হয়ে যাবে যেটা, সেক্ষেত্রে 60টি ভাষা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলা হয় থাকে, সেক্ষেত্রে কতগুলি উপভাষা প্রচলিত রয়েছে? আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা, সেটা আমাদের পশ্চিমবঙ্গে প্রায় 35টি উপভাষা রয়েছে। ভারতবর্ষে মোট 22টি ভাষাকে সংবিধানের 8ম শিডিউলে রয়েছে, অর্থাৎ 22টি ভাষাকে অফিসিয়াল ভাষা হিসাবে গ্রহণ করা হয়েছে। এবং ভারতবর্ষের ভারতীয় সরকারের যে অফিসিয়াল ভাষা, সেটা হিন্দি এবং ইংরেজি। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বাংলা, মেনলি বাংলা এবং ইংলিশ। বাঙ্গালয়েড এবং কাকেসয়েডসের মিলন ক্ষেত্র কোন রাজ্যকে বলা হয়ে থাকে? সেটা হয়ে যাবে আসামকে। আসামের যেটা আগে নাম ছিল বা পূর্ব নাম ছিল, সেটা হচ্ছে কামাখ্যা যেটা। আচ্ছা, এক্ষেত্রে কর্ণাটকের পূর্ব নাম ছিল হচ্ছে মহীশূর। এগুলো আমাদেরকে জানতে হবে। পরবর্তী কোয়েশ্চেন, কোন রাজ্যে উদন্তি অভয়ারণ্য অবস্থিত? আসাম, ছত্তিশগড়, কর্ণাটক, উড়িষ্যা? সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে ছত্তিশগড়। এবং এই ছত্তিশগড় রাজ্যটি পূর্বে মধ্যপ্রদেশ রাজ্যের অংশ ছিল। বর্তমানে ছত্তিশগড় পৃথক রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছে, যার রাজধানী হচ্ছে রায়পুর। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। আসামের যেটা অভয়ারণ্য ইম্পর্ট্যান্ট রয়েছে, সেটা হচ্ছে মানস, কাজিরাঙ্গা, এছাড়াও সাইখাম অভয়ারণ্য রয়েছে,
কর্ণাটকের ক্ষেত্রে ভদ্রা রয়েছে, শরাবতী রয়েছে, উড়িষ্যার ক্ষেত্রে শিমলিপাল এবং ভিতরকণিকা খুবই ইম্পর্ট্যান্ট। ধর্মনিরপেক্ষ ধারণাটি ভারতীয় সংবিধানের মুখপত্রে গৃহীত হয়েছিল কত নম্বর সংশোধনের মাধ্যমে? সেটা হচ্ছে 42তম সংবিধান যে সংশোধন হয়েছিল সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের সংবিধানে যুক্ত হয় প্রস্তাবনাতে। সেখানে 3টে শব্দ যুক্ত হয়েছিল, একটা হচ্ছে ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক এবং শেষের দিকে সংহতি। 1976 সালে যে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় সেকুলার, সোশিয়ালিস্ট এবং ইন্টিগ্রিটি অব দ্য নেশন এই শব্দগুলি যুক্ত হয়েছিল প্রস্তাবনাতে। এবং এখনও পর্যন্ত ভারতবর্ষের প্রস্তাবনা একবার মাত্র সংশোধিত হয়েছে এবং ভারতবর্ষের প্রস্তাবনা যে এটা নেওয়া হয়েছে ইউএসের কনস্টিটিউশন থেকে। সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ সংবিধানের মৌলিক কর্তব্যের মধ্যে, সংবিধানের মুখপত্রের মধ্যে, সংবিধানের 12 নম্বর ধারার মধ্যে নাকি সংবিধানের ধর্মের অধিকারের মধ্যে? সঠিক উত্তর হয়ে যাবে সামাজিক ন্যায়ের যে ধারণার, সামাজিক ন্যায়ের ধারণা একটি অভিন্ন অংশ, এটি রয়েছে মৌলিক কর্তব্যের মধ্যে। মৌলিক কর্তব্য রয়েছে ভারতবর্ষের সংবিধানের 51 এ ধারাতে এবং যেটা হচ্ছে পার্ট 4 এর এতে রয়েছে এবং আর্টিকেল হচ্ছে 51 এ, যেটা 5ম নম্বর মৌলিক কর্তব্যে বলা হয়েছে ধর্মগত, ভাষাগত, অঞ্চলগত এবং শ্রেণীগত বিভেদের ঊর্ধ্বে থেকে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সম্প্রসারিত করতে হবে এবং নারী জাতির মর্যাদা হানিকর সকল প্রথাকে পরিহার করতে হবে। তার আগে বলি, মূল সংবিধানে মৌলিক কর্তব্যের কোনো উল্লেখ ছিল না, কিন্তু 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে 10টি মৌলিক কর্তব্য যেটি গ্রহণ করা হয়েছিল এবং পরবর্তীকালে আরও একটি, যেখানে 6 থেকে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছরের শিশুদের অবৈতনিক শিক্ষাদানের বিষয়টি যোগ হয়ে বর্তমানে মোট 11টি মৌলিক কর্তব্য রয়েছে এবং এই মৌলিক কর্তব্যের বিষয়টি নেওয়া হয়েছে রাশিয়ার কাছ থেকে। এক্সট্রিমলি সরি ফ্রেন্ডস ফর ডিস্টারবেন্স। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেক্ষেত্রে বলছে সুপ্রিম কোর্টের বেসিক স্ট্রাকচার যেটা, সেটা কি মতবাদ প্রকাশ করে? অপশন এতে বলছে অজয় হাসিয়া কেস, আর.ডি. শেট্টি কেস, মানে কোন কেসের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচার সংক্রান্ত বিষয়টি উঠে এসেছিল? সেটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস নাকি তলসামা কেসে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে কেশবানন্দ ভারতী কেস। যেই কেসটির জন্য কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতবর্ষের যে বেসিক স্ট্রাকচার সেইটা কিন্তু কখনোই পরিবর্তন করা যাবে না, সংবিধানের যে বেসিক স্ট্রাকচার সেটি পরিবর্তন করা যাবে না। কেশবানন্দী ভারতী মামলা হয়েছিল যেটা কেরল সরকারের সাথে ভার্সেস কেশবানন্দ ভারতী বনাম কেরল গভর্নমেন্ট, যেটা 1973 সালে। এবং গোলকনাথ মামলা যেটা হয়েছিল 1967 সালে, সংবিধান স্বীকৃত ও সংরক্ষিত মৌলিক অধিকারের সনদ সংকুচিত বাতিল করতে পারবে না। মিনার্ভা মিলস হচ্ছিল 1980 সালে, যেটা সংবিধানের যে কোনো অংশ সংশোধন এবং সংশোধনীয় আইনের বৈধতা বিচারের এখতিয়ার আলাদা আদালতের থাকবে। এটা ছিল মিনার্ভা মিলস, হচ্ছে 1980। পরবর্তী কোয়েশ্চেন, জানার অধিকার ভারতীয় সংবিধানে সংরক্ষিত আছে 14-19 1 সিতে নাকি 21 1 এতে নাকি 19 1 এতে? সঠিক আনসার হয়ে যাবে জানার অধিকার যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের যেটা, আচ্ছা কোয়েশ্চেনটা কি ছিল এখানে? তথ্য জানার অধিকার যেটা রাইট টু ইনফরমেশন, এটা চালু হয়েছিল কত সালে? 2005 সালে। রাইট টু যেটা হচ্ছে RTI, রাইট টু ইনফরমেশন, এইটা ভারতীয় সংবিধানে রয়েছে যত নম্বর ধারা বলে সেটা হচ্ছে 19 সাব-আর্টিকেল 1 এতে এবং 2005 সাল থেকে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট চালু হয়েছিল।
12 থেকে 35 নম্বর ধারার মধ্যে 6 ধরনের মৌলিক অধিকার ভারতবর্ষে রয়েছে। আর এই মৌলিক অধিকারের ধারণাটি নেওয়া হয়েছে ইউএসের কাছ থেকে ভারতীয় সংবিধানের, এবং যেটা 19 থেকে 21 নম্বর ধারায়, যেখানে স্বাধীনতার অধিকার সুরক্ষিত রয়েছে 19 থেকে 21 নম্বর ধারাতে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের মহিলা এবং শিশুরা সংরক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে 15(3) বা 15(c) নম্বর ধারাতে, যেটা অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতবর্ষের সংবিধানের 15(a) ধারায় বলা হয়েছে যে রাজ্য নারী ও শিশুদের জন্য বিশেষ সুবিধার প্রদান করতে পারবে, যেটা 15(a) নম্বর ধারাতে, যেটা তার বিরুদ্ধে নয়, অর্থাৎ রাজ্য চাইলে নারী এবং শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা করতে পারে। রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কাদের দ্বারা? নির্বাচনীয় কলেজিয়াম দ্বারা। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচিত হন একটি বিশেষ কলেজিয়াম দ্বারা। আর এই কলেজিয়ামে থাকেন যারা, তারা হলেন রাজ্যসভা এবং লোকসভার উভয় কক্ষের সদস্য এবং রাজ্য বিধানসভার ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার, দিল্লি এবং পুডুচেরির যে কেন্দ্রশাসিত অঞ্চল, তাদের যে বিধানসভা রয়েছে তার সদস্যদের দ্বারা নির্বাচিত একটি কলেজিয়াম দ্বারা। এবং ভারতবর্ষের সংবিধানের 54 নম্বর ধারায় দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি কলেজিয়াম দ্বারা, এটা রয়েছে। এছাড়াও ভারতবর্ষের রাষ্ট্রপতি হচ্ছে ভারতবর্ষের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান এবং আর্মি, নেভি ও এয়ারফোর্সের প্রধান তিনি। ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কোনো বিবাদ দেখা দিলে সেটা মীমাংসা করে থাকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, এটা লাগু হয়েছিল? সেটা হচ্ছে 101তম সংবিধান সংশোধন। ভারতবর্ষের জিএসটি উত্থাপন হয়েছিল 122 নম্বর সংশোধনী বিল, যেটা 1 জুলাই 2017 সালে রাষ্ট্রপতির সম্মতিক্রমে এবং 101তম সংবিধান সংশোধনী আইনে পরিণত হয়। বিলটা ছিল 122 আর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিল 101তম। এবং জিএসটি ভারতবর্ষে চালু হয়েছিল 2017 সালে 1 জুলাই। প্রথম রাজ্য চালু করেছিল সেটা হচ্ছে আসাম, এবং শেষতম রাজ্য হিসেবে বিহার চালু করেছিল। বিশ্বে প্রথম ফ্রান্সে জিএসটি চালু হয়েছিল, এবং শেষতম দেশ হিসেবে পাকিস্তান জিএসটি চালু করেছে। ভারতীয় সংবিধানের অ্যান্টি ডিফেকশন আইন কোন তপশিলে বর্ণিত আছে? 10ম তপশিল, 9ম তপশিল, 8ম তপশিল নাকি 7ম তপশিল? ভারতীয় সংবিধানের যে অ্যান্টি ডিফেকশন আইন, অর্থাৎ এক দল থেকে অন্য দলে কোনো রাজনৈতিক দলের নেতা, অর্থাৎ এমএলএ বা এমপিরা যে নির্বাচিত হন এবং পরবর্তীতে অন্য রাজনৈতিক দলে যোগদান করেন, সেক্ষেত্রে এই আইনটি কার্যকরী হয়। সেটা হচ্ছে 10th শিডিউলে রয়েছে। ভারতীয় সংবিধানের 10 শিডিউল, যেটা 52তম সংবিধান সংশোধনে 1985 সালে এই দলত্যাগ বিরোধী আইনটি সংবিধানে যুক্ত হয়েছিল 1985 সালে, সেটা তখন প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। পৃথিবীতে প্রথম কোন দেশ বেকারদের জন্য বেসিক ইনকামের ব্যবস্থা চালু করেছে? সেটা হয়ে যাবে ফিনল্যান্ড। আর এই ফিনল্যান্ড সম্পর্কে আরেকটি ইনফরমেশন সেটা হচ্ছে ন্যাটো, যেটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার হচ্ছে ব্রাসেলস, তার 31তম সদস্য হিসাবে যোগদান করেছে। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন উপাদানটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপ রোধী? আচ্ছা, নিম্নলিখিত কোন উপাদানটি যেটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি তাপ রোধী, প্রোটেক্ট করতে পারে তাপকে, সেটা হচ্ছে হাফনিয়াম কার্বাইড হয়ে যাবে সঠিক অ্যান্সার। হাফনিয়াম কার্বাইড হচ্ছে সবচেয়ে বেশি তাপরোধী পদার্থ, যার গলনাঙ্ক হচ্ছে 3900 ডিগ্রি সেন্টিগ্রেড। SCM এর পূর্ণ অর্থ কি? অপশনে তো হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল, বি হচ্ছে স্ট্রং কসমোলজিক্যাল মডেল, সি হচ্ছে স্টেবল কসমোলজিক্যাল মডেল, এবং ডি হচ্ছে স্ট্রিক্ট কসমোলজিক্যাল মডেল। সঠিক উত্তর যেটি হয়ে যাবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কসমোলজিক্যাল মডেল। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব ফ্রেন্ডস, নিম্নলিখিত কোন রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলা হয়? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হচ্ছে সেটা হচ্ছে কোনোটি নয় হয়ে যাবে, এবং সঠিক অ্যান্সারটা কি দেখে নেব,
ম্যাকো রোবটকে হিপ অ্যান্ড দ্য রিপ্লেসমেন্ট রোবট বলা হয়। ম্যাকো রোবটকে হিপ অ্যান্ড নি রিপ্লেসমেন্ট রোবট বলে। হলোগ্রাফিক ইমেজিং প্রসেস কোন বিশ্ববিদ্যালয় উন্নীত করেছে, যার দ্বারা পারিপার্শ্বিক পরিবেশের ওয়াইফাই রাউটারের মাধ্যমে 3D বা 3 ডাইমেনশনাল যে ইমেজ প্রস্তুত করতে পারে? সেক্ষেত্রে অপশন নিতে বলছে চীনের টেকনিক্যাল ইউনিভার্সিটি, বি হচ্ছে সিঙ্গাপুর টেকনিক্যাল ইউনিভার্সিটি, সি হচ্ছে পশ্চিমবঙ্গ টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং ডিতে রয়েছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। এক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক। কে পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটি ডিজাইন করেছেন? এডুইন ল্যান্ড, উইলিয়াম ক্লার্ক, মাইকেল ব্রেক, স্যার হোয়াইট। সঠিক আনসার হয়ে যাবে এডুইন ল্যান্ড। পরবর্তী কোয়েশ্চেন, আচ্ছা তার আগে দেখে নেব এডুইন যে ল্যান্ড সেটা পোলারয়েড যে ইনস্ট্যান্ট ক্যামেরা সেটি তিনি প্রথম নিউ ইয়র্কে প্রদর্শন করেছিলেন যেই সালে, সেটা হচ্ছে 1947 সাল। সেই সালে কিন্তু তখন তিনি ফার্স্ট প্রদর্শন করেছিলেন এডুইন ল্যান্ড যে ক্যামেরাটি পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরা। এই ক্যামেরাটি পোলারয়েড ইনস্ট্যান্ট ক্যামেরাটির প্রথম যিনি প্রদর্শন করেন বা এটার আবিষ্কার করেছিলেন এডুইন ল্যান্ড 1947 সালে। লাইফাই সিস্টেমটা কি? অপশনেতে বলছে এটা একটি প্রচলিত কম্পিউটার চিপ, এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার উপর নির্ভরশীল, নাকি এটা একটা সর্বকালীন টিউরিং মেশিন, নাকি অপশন ডিতে বলছে এটা একটা সিঙ্গল ডেস্কটপ কম্পিউটার। সঠিক অ্যান্সার হয়ে যাবে লাইফাই হচ্ছে এমন একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট অ্যান্টেনার ওপর নির্ভরশীল। লাইফাই ইজ আ ওয়্যারলেস অপটিক্যাল নেটওয়ার্কিং টেকনোলজি দ্যাট ইউজেস লাইট এমিটিং ডায়োড। এটাও পরীক্ষা আসে যে এলইডির ফুল ফর্ম কি? লাইট এমিটিং ডায়োডস ফর ডাটা ট্রান্সমিশন। পরবর্তী কোয়েশ্চেন, দ্য লার্জ হ্যাড্রন কলিডার বিউটি, যেটা LHCb লার্জ হ্যাড্রন কলিডার বিউটি যে পরীক্ষাটি একটি বিশেষজ্ঞ পরীক্ষণ অধ্যয়ন যাকে বলা হয়ে থাকে বিউটি কুয়ার্ক অধ্যয়ন। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কুয়ার্ক এবং গ্লুয়ন হলো প্রোটন ও নিউটনের বিল্ডিং ব্লক, যা পরমাণু নিউক্লিয়াসের বিল্ডিং ব্লক। বিজ্ঞানীদের বর্তমান উপলব্ধি হলো যে কোয়ার্ক এবং গ্লুনগুলি অবিভাজ্য এবং এগুলিকে ছোট ছোট উপাদানগুলিতে বিভক্ত করা যায় না। পরবর্তী কোয়েশ্চেনটি দেখে নেব ফ্রেন্ডস, মানবদেহের কোন টিস্যুটি 79তম অঙ্গ? অপশনেতে বলছে মেজেন্টারি, বি হচ্ছে অ্যাডিনয়েডস, সিতে হচ্ছে কোলন এবং ডিতে হচ্ছে ভালভা। সঠিক অ্যান্সার যেটা সেটা হয়ে যাবে মেজেন্টারি। 79তম অঙ্গ বা শেষতম যে অঙ্গটি আবিষ্কার হয়েছে সেটি বা টিস্যুটি সেটি হচ্ছে মেজেন্টারি। আর এই মেজেন্টারি হচ্ছে পেরিটোনিয়ামের ভাঁজের সাথে পাকস্থলী, আগ্নাশয়, প্লীহা ও ক্ষুদ্রান্ত যুক্ত থাকে। ইন্টারস্টিটিয়াম হলো দেহের 80তম। পরবর্তীকালে আরও একটি অঙ্গ আবিষ্কার হয়েছে যার নাম হচ্ছে ইন্টারস্টিটিয়াম অর্থাৎ 79তম অঙ্গ ছিল। তার পরবর্তীতে আরও একটি অঙ্গের সন্ধান পাওয়া গেছে, টিস্যুর সন্ধান পাওয়া গেছে মানব শরীরে, সেটা হচ্ছে ইন্টারস্টিটিয়াম। পরবর্তী যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে মানুষের শরীরে কয়টি গুরুত্বপূর্ণ পেশি রয়েছে? মানুষের শরীরে মোট 630টি থেকে 630 থেকে 40, অর্থাৎ অপশন দেখে নেব যেটা সেটা হচ্ছে সঠিক অ্যান্সার যে অপশন বি, 630 থেকে 640টি অপশন থাকলে সেটা সঠিক হয়ে যাবে। মানুষের শরীরে বা দেহে 630টি পেশি এবং 206টি পূর্ণবয়স্কদের ক্ষেত্রে 206টি অস্থি বা হাড়ের অবস্থান রয়েছে, কিন্তু শিশুদের ক্ষেত্রে বা যেটা 300টি বা 270 থেকে 320টি হাড় কিন্তু থাকে শিশুদের শরীরে। শরীরের সবচেয়ে ছোট পেশির নাম কি? বুটক পেশি, গ্লুটেন পেশি, সার্টাস রিয়াস পেশি, নাকি স্টেফিডিয়াস পেশি? এক্ষেত্রে সঠিক অ্যান্সার যে সবথেকে ক্ষুদ্রতম পেশি হচ্ছে স্টেফিডিয়াস পেশি এবং ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস যেটা, এবং বৃহত্তম যেটা ফিমার।
আর স্টেফিডিয়াস যেটা, এটা কানে রয়েছে, কর্নে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব ফ্রেন্ডস। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মানুষের শরীরের চুল যে পদার্থ দ্বারা তৈরি সেরকম পদার্থ দিয়ে আর মানুষের শরীরের কোন অঙ্গ তৈরি? হাঁটু, দাঁত, নখ নাকি চামড়া? সঠিক আনসার হচ্ছে নখ। মানুষের শরীরের যে চুলে কি রয়েছে, প্রচুর পরিমাণে ক্যারোটিন জাতীয় প্রোটিন থাকে, একই সাথে মানুষের নখেও থাকে। এই দুটি উপাদানে, মানুষের শরীরের এই দুটি উপাদানের মধ্যে ক্যারোটিন জাতীয় প্রোটিনটা বর্তমান থাকে, এবং মানুষের শরীরে যে ক্যারোটিনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরবর্তী কোয়েশ্চেন, ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি? এটা পায়ের কাজকে মাপে, এটা রক্ত চলাচলকে মাপে, এটা মস্তিষ্ক কোষকে মাপে, এটা হৃদয় স্পন্দনকে মাপে। অবভিয়াসলি এটা হৃদয় স্পন্দন, বিভব প্রভেদ যেটা ইসিজি করা হয়ে থাকে, ইলেকট্রোকার্ডিওগ্রাম সেটাই হচ্ছে ইসিজি। এটা রেকর্ডস করে ইলেকট্রিক্যাল সিগন্যাল অফ হার্ট, অর্থাৎ যে হার্টবিট, আমাদের যে স্পন্দনটা হয়ে থাকে সেটাকে কিন্তু পরিমাপ করা হয়ে থাকে, এই বাড়া কমা বা সেটা সঠিকভাবে কাজ করছে কি না সেইটা মানে আমাদের যে হার্টের যে সিগন্যালটা, স্পন্দনটা, সেটা কিন্তু পরিমাপ করা হয় ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম পরীক্ষার মধ্য দিয়ে। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে, জিকা ভাইরাস রোগ কার মাধ্যমে ছড়ায়? মশকি, বিড়াল, কুকুর নাকি পাখি? সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে আমাদের যে মশকি। এবং এই জিকা ভাইরাস হচ্ছে মেনলি এডিস ইজিপ্টি মশার কারণে হয়ে থাকে, এই মশার দ্বারা এই ভাইরাসটি ছড়ায়, এবং এই এডিসের কারণে ডেঙ্গু রোগও হয়ে থাকে। অ্যানোফিলিস মশাতে ম্যালেরিয়া রোগ ছড়ায়। এইডস এর পুরো অর্থ হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার, এবং এটি একটি ভাইরাস ঘটিত রোগ, এইচআইভি, যেটা হিউম্যান ইমিউনো ভাইরাস রোগের জন্য এইচআইভি হয়ে থাকে। এটা একটি আরএনএ ভাইরাস, রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা, এবং দেহের অনাক্রমণ যে ক্ষমতা, ইমিউনিটির যে পাওয়ার বা সিস্টেম, সেটাকে প্রায় ভেঙে ফেলে, অনাক্রমণ তন্ত্র ভেঙে যায়। এটি ইউজ রিভার্স ট্রান্সক্রিপ্টেন্স যেটা টু কপি ইন জেনেটিক ম্যাটেরিয়াল। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে, কোন লেন্স ব্যবহার করা হয় ভগ্ন দৃষ্টি বা অ্যাস্টিগম্যাটিজম যেটা, বা ভগ্ন দৃষ্টি অ্যাস্টিগম্যাটিজমকে সংশোধন করার জন্য? সিলিন্ড্রিক্যাল লেন্স, কনভেক্স লেন্স, কনকেভ লেন্স নাকি বাইফোকাল লেন্স? সঠিক আনসার হচ্ছে ভগ্ন দৃষ্টি বা ভাঙা ভাঙা দৃষ্টি যেটা, আবছা আবছা যে দৃষ্টি, সেইটা কিন্তু ঠিক করা হয়ে থাকে আমাদের সিলিন্ড্রিক্যাল লেন্স ব্যবহার করে। ভগ্ন দৃষ্টিকে আরেকটা যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম, এটি ব্যবহার করা হয়ে থাকে সিলিন্ড্রিক্যাল লেন্স। মায়োপিয়া রোগ যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অবতল লেন্স হচ্ছে যেটা নেগেটিভ পাওয়ার, এবং হাইপারমেট্রোপিয়া যেটা, সেটা হচ্ছে উত্তল লেন্স পজিটিভ পাওয়ার। মায়োপিয়া হচ্ছে যেটা, হাইপারমেট্রোপিয়া হচ্ছে যারা উত্তল লেন্স ব্যবহার করা হয়, অর্থাৎ যারা হচ্ছে কাছের জিনিস দেখতে পায় কিন্তু দূরের জিনিস দেখতে পায় না। এবং মায়োপিয়া এই রোগটি হলে পারে যাদের কিন্তু নেগেটিভ পাওয়ার ব্যবহার করা হয়, অবতল লেন্স ইউজ করা হয় মায়োপিয়াতে অবতল যেটা হচ্ছে কনকেভ, এবং হাইপারমেট্রোপিয়া যেটা হচ্ছে উত্তল বা কনভেক্স লেন্স ব্যবহার করা হয়ে থাকে। হাইপারমেট্রোপিয়াতে হচ্ছে উত্তল বা কনভেক্স। অ্যাঞ্জিওগ্রাম বলতে কি বোঝায়? এটা একটি চিকিৎসাজনিত পরীক্ষা, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এবং এই পদ্ধতিতে ধমনির যে ব্লক নির্ণয় করা হয়ে থাকে এক্স-রের মধ্য দিয়ে। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মেডিকেল ডায়াগনস্টিক টেস্ট নয়? কোলোনোস্কোপিক টেস্ট, ম্যাকন্যাটন টেস্ট, ডপলার টেস্ট নাকি সিটি স্ক্যান টেস্ট? বলেছে কোনটি নয় ডায়াগনস্টিক টেস্ট মেডিকেল এর ক্ষেত্রে, সেটি হচ্ছে ম্যাকন্যাটন টেস্ট। বাকি যেগুলো রয়েছে ক্লোনোস্কোপিক, ডপলার এবং সিটি স্ক্যান, এগুলি সব মেডিকেলে ব্যবহার করা হয়ে থাকে। ক্লোনোস্কোপি হচ্ছে ক্লোনের ছবি নেওয়া হয়, এবং যেটা ডপলারের মাধ্যমে রক্ত প্রবাহ পরিমাপ করা হয়ে থাকে, এবং সিটি স্ক্যান হচ্ছে দেহের আভ্যন্তরীণ অঙ্গের ছবি, যেমন হাড় ভেঙে গেলে মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন যেটা,
সার্বজনীন রক্তদাতা বলা হয়ে থাকে ও গ্রুপের রক্ত, এ গ্রুপের রক্ত, বি গ্রুপের রক্ত নাকি এ বি গ্রুপের রক্ত? সঠিক অ্যান্সার হয়ে যাবে ও গ্রুপের রক্ত হচ্ছে সার্বজনীন দাতা এবং সার্বজনীন গ্রহীত হচ্ছে এ বি গ্রুপের যেটা রক্ত। পরবর্তী কোয়েশ্চেন রয়েছে ওয়াল গ্লুকোজ টলারেন্স পরীক্ষাটি কিসের জন্য ব্যবহার করা হয়ে থাকে? ব্লাড সুগার হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার ওরাল গ্লুকোজ টলারেন্স পরীক্ষা, এবং এই গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, কে কন্ট্রাক্ট লেন্স সেন্সারকে উন্নীত করেছেন যার দ্বারা গ্লুকোমা নির্ণায়ক বিভিন্ন জিনিসকে যেমন স্ট্রেস হরমোন, ইউরিক অ্যাসিড, প্রেসার সেন্সিং নিরীক্ষণ করা যায়? প্রফেসর কিট, প্রফেসর গ্রেগ হারমান, প্রফেসর মেসেনসন নাকি প্রফেসর ব্রেক উইলিয়াম? সঠিক অ্যান্সারের ক্ষেত্রে হয়ে যাবে প্রফেসর গ্রেগ হারমান। পরবর্তী কোয়েশ্চেন, কোন সালে প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন বা হার্ট ট্রান্সপ্লান্টেশন করা হয়? 1947, 1957, 1967, 1977? সঠিক আনসার হয়ে যাবে 1967 সালে, যেটা 3 ডিসেম্বর 1967 সালে সাউথ আফ্রিকার ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড সেটা কিন্তু প্রথম মানুষের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেন। ক্রিশ্চিয়ান বার্নার্ড 3 ডিসেম্বর 1967 সালে সাউথ আফ্রিকার ক্রিশ্চিয়ান বার্নার্ড মানুষের প্রথম হৃৎপিণ্ড স্থাপন করেছিলেন 1967 সালে সাউথ আফ্রিকার ক্রিশ্চিয়ান বার্নার্ড। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে 18তম এশিয়ান গেমস 2018 সালে কোথায় হয়েছিল? সেটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ইন্দোনেশিয়ার জাকার্টা শহরে কিন্তু এটা হয়েছিল, জাকার্টা, এবং ইন্দোনেশিয়ার জাকার্টা হচ্ছে পূর্ব যেখানে ছিল আর রাজধানী ছিল, বর্তমানে ইন্দোনেশিয়ার ক্যাপিটাল পাল্টে গেছে, সেটা হচ্ছে নসুন্তারা। আচ্ছা, পরবর্তী ইনফরমেশন যেগুলি রয়েছে, 2022 সালে পরবর্তী এশিয়ান গেমসটা চীনের হ্যাংজাও শহরে হয়েছে এবং কিন্তু এটা 23-এ অনুষ্ঠিত হয়েছে, কারণ হচ্ছে 22 সালে করোনা ভাইরাস চলাকালীন 23-এ হয়েছে 22-এর এশিয়ান গেমস চীনের হ্যাংজাওতে। পশ্চিমবঙ্গের 71তম সন্তোষ ট্রফি ফুটবল চ্যাম্পিয়নশিপে পরাজিত করেন তিনি হলেন সেটা হচ্ছে আমাদের গোয়াকে। এক্ষেত্রে 2019 সালে 73তম যে সন্তোষ ট্রফি সেটা সার্ভিসেস পাঞ্জাবকে 1-0 গোলে পরাজিত করেন। এই বছরের জন্য সন্তোষ ট্রফি ইম্পর্টেন্ট, সেটা আমাদের 23-24 সেশনের জন্য দেখে নিতে হবে। 1960 সালে প্রথম প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল রোমে, অপশন এ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক আনসার, এবং প্রথম অলিম্পিক গেমসও হয়েছিল গ্রিসের এথেন্সে, যেটা হচ্ছে 1896 সালে, এবং প্রথম প্যারা অলিম্পিক গেমস সেটা হয়েছিল রোমে 1960 সালে, এবং 2023 সালে প্যারা অলিম্পিক যেটা ফ্রান্সের প্যারিস শহরে অনুষ্ঠিত হয়েছিল। ধ্যানচাঁদ জাতীয় ক্রীড়া পুরস্কার 2017 দেওয়া হয়েছে, তিনি হলেন অপশন এ বি ভূপেন্দর সিং। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড সেটা 2022। আচ্ছা, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার আগের নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। যারা পেয়েছেন তারা হচ্ছেন দুজন পেয়েছেন, শরৎ কমল অচিন্ত এবং অশ্বিনী আকুঞ্জিসি, এরা কিন্তু এই পুরস্কার পেয়েছেন। এবং 23 সালে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়েছে চিরাগ ও শেট্টিকে, যেটা তারা পেয়েছেন। এরা 22 সালে পেয়েছেন দুজন, শরৎ কমল অচিন্ত অ্যান্ড অশ্বিনী আকুঞ্জিসি। একজন হচ্ছে টেবিল টেনিস এবং অন্যজন হচ্ছেন অ্যাথলেটিক্স। কোন বছর ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে 1959 সালে, আর এটার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। ক্লাসিক্যাল নৃত্যনাট্য কথাকলির উৎপত্তি হচ্ছে কেরালা থেকে, এবং ওড়িশি হচ্ছে উড়িষ্যা, ছৌ নাচ হচ্ছে পশ্চিমবঙ্গ, এগুলি। কর্ণাটকের হচ্ছে হুটি, সুগ্গা, সেগুলি ইম্পর্টেন্ট। হুটি না। পরবর্তী কোয়েশ্চেন যেটা দেখে নেব ফ্রেন্ডস, একজন বিখ্যাত কুচিপুড়ি নৃত্যশিল্পীর সেটা কিন্তু কে ছিলেন? যামিনী রেড্ডি, ভারতী গুপ্তা, দুর্গা দাস নাকি সীতারা দেবী? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে আমাদের যামিনী রেড্ডি। এবং ভারতী গুপ্তা যিনি
কত্থক বা যেটা আমাদের মেনলি রয়েছে উত্তরপ্রদেশ এবং উত্তর ভারতের জন্য, এবং কুচিপুড়ি যেটা সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, আর এর সাথে যুক্ত হচ্ছে যামিনী রেড্ডি। দুর্গা দাস হচ্ছে কত্থক, তিনিও কত্থকের সাথে যুক্ত, এবং সীতারা দেবী হচ্ছে কত্থকের সাথে যুক্ত। সীতারা দেবী, ভারতী গুপ্ত এবং দুর্গা দাস এরা সবাই হচ্ছে কত্থক। মেনলি এটি উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং উত্তর ভারতে এই নৃত্যের প্রচলন রয়েছে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, গিধা পারহুম মহিলারা পারফর্ম করেন বিবাহ উৎসব যে রাজ্যে, সেটা হচ্ছে গিদ্ধা, এটা হচ্ছে পাঞ্জাব। এবং ছেলেদের যেটা ভাংরা, পাঞ্জাবের ছেলেদের নৃত্য হচ্ছে যেটা ভাংরা, এবং মেয়েদের জন্য হচ্ছে গিধা বা গিদ্দা। এটা হচ্ছে একটা ফল্ক ড্যান্স ফর্ম যেটা পাঞ্জাবের লেডিসদের জন্য। পরবর্তী হচ্ছে কে বাঁশের বাঁশি বাজানোর জন্য বিখ্যাত, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে পান্নালাল ঘোষ। এছাড়াও যারা বাঁশি বাদক ও সুরকার, পান্নালাল ঘোষ একজন বাঙালি বাঁশিবাদক এবং সুরকার, তিনি উস্তাদ আলাউদ্দিন খাঁর শিষ্য ছিলেন। কত সালে সত্রিয়া নৃত্যকে সঙ্গীত নাটক একাডেমি হিসেবে স্বীকৃত করা হয় বা সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার দেওয়া হয়েছিল? ডিসেম্বর 30, 1990, নভেম্বর 15, 2000, নাকি জুলাই 1, 2002, নাকি জুলাই 2003? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা নভেম্বর 15, 2000 সালে। আঞ্চলিক নৃত্য হাইকাত বা হিতক এটি কোন রাজ্যে পরিবেশিত হয়? এটি মেনলি জম্মু কাশ্মীরে পরিবেশিত হয়। মণিপুরের নৃত্য হচ্ছে মণিপুরি, কেরালার হচ্ছে কালিয়াট্টম, তারপরে হচ্ছে কথাকলি, মিজোরামের নৃত্য একটি গুরুত্বপূর্ণ চেরাও। দ্য রোড অ্যাহেড এই বইটি কে লিখেছেন? অপশন এতে বলছে পিবি শেলি, বি হচ্ছে বিল গেটস, সি হচ্ছে জন কিটস, ডিটি হচ্ছে পল রবার্ট। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিল গেটস। বিল গেটস যেটা সেটা তিনি কিন্তু দ্য রোড অ্যাহেড এই বইটি লিখেছেন। পল রবার্টস এটা হচ্ছে তার লেখা বইটির নাম হচ্ছে দ্য এন্ড অফ ফুড। এবং এই বিল গেটস তিনি কিন্তু মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে দ্য রাইট অফ মেন বইটি লিখেছেন যিনি, তিনি হলেন অপশন সি থমাস পাইন, তেনার লেখা হচ্ছে দ্য রাইট অফ ম্যান বইটি। রিপাবলিক বইটির লেখক হচ্ছেন প্লেটো। অ্যারিস্টটল হচ্ছে দ্য পলিটিক্স, এবং জন লকের হচ্ছে দ্য ট্রিটিস অফ গভর্নমেন্ট। আই ফলো দি মহাত্মা এই বইটির লেখক হলেন যিনি, তিনি হলেন কে এম মুন্সি। সঠিক অ্যান্সার হয়ে যাবে আই ফলো দি মহাত্মা। জুরাসিক পার্ক বইটি কে লিখেছেন? মাইকেল ক্রিকটন, ওয়াল্টার স্কট, রবার্ট লুইস, ডি.এইচ. লরেন্স। সঠিক অ্যান্সার হয়ে যাবে মাইকেল ক্রিকটন। মাইকেল ক্রিকটন জুরাসিক পার্ক বইটি লিখেছেন, এবং তার লেখা জুরাসিক পার্ক হচ্ছে একটি সায়েন্স ফিকশন বই। কোন দেশের লেখক লং ওয়াক টু ফ্রিডম এই বইটি লিখেছেন? তিনি হলেন সাউথ আফ্রিকার প্রাক্তন রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা। তার লেখা তার যে 27 বছরের জেল যাত্রা লং ওয়াক টু ফ্রিডম। কে সম্মিলিত জাতিপুঞ্জের শান্তি দূত হিসেবে নিযুক্ত হয়েছেন? তিনি হলেন মালালা ইউসুফজাই, আর তিনি হচ্ছেন সব থেকে এখনও পর্যন্ত কম বয়সী শান্তিতে নোবেল প্রাপক। পাকিস্তানের ছিলেন, বর্তমানে তিনি রয়েছেন কানাডার বাসিন্দা। হেমা দাস যদি বলা হয় সেক্ষেত্রে অ্যাপয়েন্টেড হয়েছে ফার্স্ট ইউথ অ্যাম্বাসেডর অফ ইউনিসেফ, ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল চিলড্রেন অ্যান্ড ইমার্জেন্সি যে ফান্ড, যেটার হেডকোয়ার্টার রয়েছে কোথায় রয়েছে ইউনিসেফের হেডকোয়ার্টার? ইউএসএতে। পরবর্তী কয়েকটা কোয়েশ্চেন দেখে নেব। পশ্চিমবঙ্গের প্রথম কোন ট্রান্সজেন্ডারকে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়েছে? তিনি হলেন জয়িতা মণ্ডল মাহি। তাকে পশ্চিমবঙ্গের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে লোক আদালতের বিচারক নিযুক্ত করা হয়েছে। কোন বছরের প্রথম মহিলা প্রধান প্রক্টর নিযুক্ত করেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়? অপশন তো হচ্ছে 2018, বি হচ্ছে 2017, সি হচ্ছে 2016, ডিতে বলছে 2015। সঠিক অ্যান্সার হচ্ছে 2017 সালে প্রথম মহিলা প্রক্টর বা যেটা হচ্ছে ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছে 2017 সালে। সম্প্রতি কোন ব্যক্তি ভারতীয় চলচ্চিত্র এবং দূরদর্শন সংস্থার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন? তিনি হলেন অনুপম খের। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে কোন ভারতীয় 2017 দ্বিতীয় ভারতীয় আমেরিকান যিনি ইউএসের
কোর্ট অফ অ্যাপিলসের বিচারপতি নিযুক্ত হয়েছেন? তিনি হলেন আমুল থাপ্পার। পরবর্তী কোয়েশ্চেন, 28শে মে 2017-তে কোন বিশ্ববিদ্যালয় গান্ধী এবং ভারতীয় স্বাধীনতাকে তার পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে? সেটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি। বৈজ্ঞানিক সিভি রমন কী আবিষ্কার করেছিলেন? তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এবং যেটা 1930 সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং 1954 সালে ভারতবর্ষের প্রথম যে ভারতরত্ন দেওয়া শুরু হয়েছিল সেই বছরই তিনি ভারতরত্নও পেয়েছিলেন। প্রথম বিদ্যুৎ চালিত রেলগাড়ি চলেছিল সেটা হচ্ছে বোম্বাই ভিটি থেকে কুরলার মধ্যে এবং 3 ফেব্রুয়ারি 1925 সালে এই ট্রেনটি চলেছিল। প্রথম বিদ্যুৎ চালিত ট্রেন হচ্ছে ভারতবর্ষে 1925 সালে 3 ফেব্রুয়ারি চলেছিল বোম্বাই ভিটি থেকে এবং কুরলার মধ্যে। ভারতবর্ষের প্রথম রেলওয়ে সিস্টেম চালু হয়েছিল লর্ড ডালহৌসির আমলে 1853 সালে, সেটা হচ্ছে বোম্বাই থেকে থানের মধ্যে। বর্তমানে ত্রিপুরার রাজ্যপাল, আচ্ছা এই অপশনগুলি একটিও নেই। বর্তমানে সত্যদেব নারিয়া বর্তমানে রাজ্যপাল রয়েছেন, আচ্ছা ত্রিপুরার বর্তমান রাজ্যপাল নারায়ণ আর্য ত্রিপুরার বর্তমান রাজ্যপাল দায়িত্ব নিচ্ছেন এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল রয়েছেন সিভি আনন্দ বোস।